আরে ও না, ওই তো মনে হচ্ছে। হ্যাঁ, সেই চোখ, সেই নাক, সেই মুচকি হাসি। ও এখানে এতগুলো বছর পরে আমি কি ঠিক দেখছি, নাকি মনের ভুল? না না, ওই তো আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে যাচ্ছে, কিন্তু আজ আমি তাকাতে পারছি না ওর দিকে। বারবার চোখ সরিয়ে নিতে হচ্ছে। পাশেই দীপঙ্কর দাঁড়িয়ে, কিছু বুঝতে পারছে না তো? না না, আমাকে এখান থেকে সরে যেতেই হবে। কিছুতেই আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। হে ভগবান, কেন সামনে এলে এভাবে? তোমার নামটা যে হৃদয়ে লেখা হয়ে গেছে অনেক কাল আগেই, আর মাঝে মাঝে সেই ক্ষত থেকে এখনো রক্ত ঝরে। একটার পর একটা দৃশ্য, সেই 30 বছর আগেকার কথা সিনেমার মতো চোখের সামনে ফুটে উঠছে। তখন আমি বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী। একদিন সকালবেলা যখন সেই পাশের কাকিমাদের ঘরে গেলাম, তোমাকে দেখেছিলাম প্রথম সেখানে। একটা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে এসেছিলে, মুখে এক গাল হাসি নিয়ে। কত রোগা ছিলে তুমি তখন, একেবারে সাধারণ। তোমার গালে বসন্তের দাগগুলো তখনও ছিল, আর সেই কারণেই তো তুমি কারো কাছে আকর্ষণীয় ছিলে না। কিন্তু সেদিনকে রোদটা তোমার গায়ে পড়তেই আমার চোখে তুমি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছিলে। থাক, নাই বা বললাম সে কথা। আমি তো ছিলাম সুন্দরী, আমাকে পেতে চাইতো প্রত্যেকে। বন্ধুরাও যার জন্য হিংসে করত, বলতো, ভগবান কি করে তোকে এত সুন্দর বানিয়েছে রে, আমরাও যদি তোর রূপটা একটু পেতাম। শুধু রূপে নয়, গান বাজনা এবং রং তুলির জগতেও আমি খুব একটা খারাপ ছিলাম না। কলেজের ছেলেরা ভাবতো আমি যার কাছে যাব সেই জীবনের জ্যাকপট পেয়ে যাবে, কিন্তু আমি মনে করতাম আমার রূপ আমার নিজের, আমি কারো সম্পত্তি নই। বরাবরই স্পষ্ট বক্তা আমি, আর তাই বাড়িতে সবার কাছে প্রায় বকুনি খেতাম। আমায় নিয়ে বাড়ির লোকেদের গর্ব থাকলেও আমার কথায় খুব একটা গুরুত্ব দিত না। কেউ ভালো করে বোঝারই চেষ্টা করেনি আমায় কখনো। এখানেই আমার সবচেয়ে বড় আক্ষেপ ছিল। শুনেছিলাম তুমি মাধ্যমিক পাশ করেছ। পারিবারিক সূত্রে একটা স্ন্যাক্সের দোকান আছে তোমাদের, মনে আছে? কাকিমাদের ঘরে তোমার অবারিত দ্বার ছিল। কাকিমারা যখন প্রায় বাইরে বেড়াতে যেতেন, তখন ঘরের চাবিটা একমাত্র তোমাকেই দিয়ে যেতেন, যাতে ওনারা না আসা পর্যন্ত তুমি ওই ঘরেই থাকো। আর সেই সময় তুমি মান্নাদের ক্যাসেট চালিয়ে দিতে এবং এত জোরে ভলিউমটা রাখতে যাতে পাশের ঘর থেকে আমি স্পষ্ট শুনতে পাই। সে কত রকমের গান, আর তোমার শরীরে লেগে থাকা ওই পারফিউমের গন্ধটা আমার নাকে এলেই থাকতে পারতাম না। লেখাপড়া, গান বাজনা সব কিছু ভুলে গিয়ে মনের একটা নতুন জগৎ তৈরি হয়ে গেছিল, যেখানে তুমিই ছিলে আমার ধ্যান জ্ঞান। জানো, খুব ইচ্ছে করতো তোমার কাছে ছুটে চলে যাই, শুধু গান শুনি তোমাকে নিয়ে। কিন্তু আমার বাড়ির লোকজন আমায় সবসময় ঘিরে থাকতো, আর তাই সেই সুযোগটা পেতাম না। মনের জগৎ নিয়েই বাঁচতাম,
আর উঁকি ঝুঁকে মারতাম শুধুমাত্র তোমাকে দেখার জন্য। হঠাৎ একদিন কলেজের ছুটির সময় দেখি তুমি গোলাপ হাতে গেটের একটা কোণায় দাঁড়িয়ে। আমার যে কি আনন্দ হয়েছিল তোমায় দেখে, আমি বোঝাতে পারবো না। তবে সেদিন বন্ধুরা বুঝে গেছিল আমাদের দুজনের হাবভাব দেখে। অবশ্য আমি সেদিনও তোমায় পাত্তা দিইনি, বলেছিলাম পাগল একটা। বাড়ি ফিরতেই কানে এলো, যদি কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যদি তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি। পাগল করে দিয়েছিল আমাকে মান্না দের ওই ক্লাসিকটা। আর তারপর থেকেই কলেজের ক্লাস বাঙ্ক করা শুরু করলাম। আর যেদিন কলেজ থেকে ফেরার পর ওই গানটা কানে এলো, যদি কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। বিশ্বাস করো, মনে হয়েছিল এই গানটা যেন শুধুই তোমার আমার জন্য বানানো। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, আমার হৃদয়ে একটাই নাম খোদাই করা আছে, খুব যত্নে, শঙ্কর। কোনো ছবি নেই, কোনো নাটক নেই, শুধু আছে দুইজন মানুষ আর একরাশ অনুভূতি। তুমি শঙ্কর আর আমি পার্বতী। বন্ধুরা বলতো বাঁদরের গলায় মুক্তোর হার, আর আমি রেগে গিয়ে বলতাম, খবরদার, ওকে যদি বাঁদর বলেছিস তাহলে বন্ধুত্বই রাখবো না তোদের সাথে। আমার চোখে ও অনন্য। তোমার চোখে দেখেছিলাম আমার প্রতি অপরিসীম শ্রদ্ধা, কথার মধ্যে কোমলতা যা হৃদয়কে স্পর্শ করেছিল। আর তাই আমাদের প্রেম শুরু হয়েছিল নিঃশব্দে, এমনভাবে যাতে বাড়ির লোক পাড়ার লোকও টের না পায়। যে গুরুত্বটা বাড়ির লোকেদের কাছে চেয়েছিলাম সেইটা পেয়েছিলাম তোমার কাছ থেকে। আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে আমি তোমার নয়নের মণি, আর নতুন নামকরণ করেছিলে নয়ন বলে, মনে আছে? আর তুমি ছিলে আমার আদরের কাঠি বাবা। সবচেয়ে স্পেশাল দিনগুলো তোমার কাছে ছিল আমার জন্মদিনটা। গুনে গুনে মোমবাতির জায়গায় নিয়ে আসতে ডেয়ারি মিল্ক। তবে গিফটগুলো পেতাম সবার চোখের আড়ালে। কিন্তু একটা অভিশপ্ত জন্মদিনে জীবনের মোমবাতির আলোগুলো বুঝে গেল, নেমে এলো অন্ধকার। যেদিন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করে ফেললাম। সাক্ষী হিসেবে ছিল 3 বন্ধু। আমি রীতিমতো গর্ববোধ করতাম ওকে নিয়ে। আমি ভাবতাম যে ভালোবাসার থেকে আর বড় গুণ কি হতে পারে। লেখাপড়া, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব তো পরে আসে। সবার প্রথমে ভালোবাসা, মানুষকে বোঝা, এর থেকে বড় কিছু হতে পারে না। মনে আছে সেদিন কি বলেছিলে? আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমার রূপ, সৌন্দর্য, শরীর সবেতেই এখন আমার অধিকার, তোমারও নয়। এতদিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, কবে তোমায় ছোঁব। আমার মাথায় যেন বাজ পড়ল। মনে হলো নিজের সম্মতিতে নিজেকে বিক্রি করে দিলাম। একটা কাগজের সই আমার জীবনটাকে, আত্মসম্মানকে চুরমার করে দিল এইভাবে। এতদিন যাকে ভগবানের আসনে বসালাম সে আসলে এক মুখোশধারী রাক্ষস। ওর কাছে কি তাহলে মনের থেকেও শরীর বড়?
শান্ত স্বরে বললাম, ভালোবাসা অধিকার নয়, সম্মতি চায়। গর্জে উঠলে তুমি, বললে, সম্মতি? তোমার? কখনোই নয়। আমি যেটা চাই সেটা পেয়েই থাকি, বলে কাছে আসার জন্য পা বাড়ালে। না, এই দাবি আমি মানি না। এক ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এলাম সেই জায়গাটা থেকে। সবচেয়ে বড় আশ্রয় বাবা মার দরজায় কড়া নাড়ালাম। সেদিন সব কথা খুলে বলেছি। তিনজনেই কাঁদছিলাম। তারপর ওনারা বললেন, কোনো চিন্তা নেই, আমরা বেঁচে আছি এখনো। পুরনো কথা মাথা থেকে ঝেড়ে ফেলে জীবনটাকে নতুনভাবে সাজা। ভুল তো হতেই পারে, কিন্তু অন্যায় কিছু করিসনি। আত্মসম্মানের থেকে বড় কিচ্ছু হয় না। চোখের জলটা মোছ, মাথা উঁচু করে বাঁচ। সেদিন বুঝেছিলাম আসল গুরুত্ব কাকে বলে, আর আমি মা বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তার থেকেও অনেক বড় হচ্ছে ওনাদের শাসন, ওনাদের পাশে থাকা, ওনাদের আগলানো। সেই সময় অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু বাবা মা আমার পাশে ছিলেন, এবং সেই জন্যই আজ আমি একজন প্রফেসর। আমার হাজব্যান্ড একজন নামকরা ডাক্তার। আমার সন্তানরা সব বাইরে প্রতিষ্ঠিত। স্বাধীনভাবে চলি, একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, বোঝার চেষ্টা করি। এক কথায় আমি সুখী। কিন্তু তবুও জানো, মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে। আর তখনই মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হয়, আমার হৃদয়ে তোমার নামটা ধুলো চাপা পড়ে আছে, কিন্তু আদৌ কি তোমার হৃদয়ে আমার নামটা লেখা, নাকি লিখেছিলে কাগজে আর পাথরে? এতক্ষণ শুনছিলে নয়ন আর শঙ্করের গল্প। এই রকম ঘটনা প্রায় সমাজে হয়ে থাকে, কিন্তু নয়নের মতো সাহস আর আত্মবিশ্বাস কজনের থাকে? আত্মসম্মানের থেকে বড় কিছু হতে পারে না। মানুষ মাত্রেই ভুল হয়, আর এই ভুল শোধরানোর নামই হলো জীবন। তোমাদের হৃদয়ে এমন মানুষের নাম লিখবে যাদের হৃদয়েতেও তোমাদের নাম লেখা থাকবে, নইলে ওই লেখা নাম থেকে এমনভাবে রক্তক্ষরণ হবে যে হৃদয়টাই আর থাকবে না। কণ্ঠে কল্পনার পাতা থেকে আমি সোমা আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। ভালো লাগলে লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনো করনি। ভালো থেকো।